দেখেন, জুলাই সনদ আমাদের জরুরি, কারণ আমরা একটা ঐক্যমতের জায়গায় এসেছি। সবাই যেই জায়গাটায় ঐক্যমত হবে সেটাই জুলাই সনদ। কিন্তু এটার বাইরে যে যদি কোনো একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী বলতে চেষ্টা করেন যে তারা এককভাবে জুলাই সনদ দেবেন, তাহলে এটা অত্যন্ত নিন্দাজনক হবে। কারণ জুলাইয়ের জিনিসটাই ছিল, গণ অভ্যুত্থানের জিনিসটাই ছিল আমাদের সবার ঐক্য। তো যেই জায়গায় ঐক্য সেটাই জুলাই সনদ, এর বাইরে জুলাই সনদ নিয়ে আলোচনা হওয়া উচিত না। বাকি আপনি সোহাগ হত্যাকাণ্ডের কথা বললেন, সোহাগ হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ছিল, পুরো দেশ কেঁপে উঠেছিল এই হত্যাকাণ্ড দেখে। এটার সাথে চাঁদাবাজি বা অনেক কিছু জড়িত থাকতে পারে, কিন্তু এটার দায় আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী সেই দিনও সোহাগ হত্যাকাণ্ডের সময় আমরা গণমাধ্যম আপনাদের কাছ থেকে জানতে পেরেছি যে কয়েকশো গজের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল, কিন্তু কোনো মুভমেন্ট আমরা দেখিনি। এবং সব জায়গায় কিন্তু তাই দেখছি। গতকাল গোপালগঞ্জের পরিষ্কার ছিল, এবং গতকাল গোপালগঞ্জের ঘটনাগুলো হালকাভাবে নিলে চলবে না। 4 থেকে 12 জনের প্রাণহানি হয়েছে, এটা হালকা না। আমার দেশের 4 জন নাগরিক বা 12 জন নাগরিকের যখন প্রাণহানি হবে, সেটা যেই সরকার হালকাভাবে নেবে, যেই রাজনৈতিক গোষ্ঠী বা দল হালকাভাবে নেবে, তাদের এই দেশে রাজনীতি বা সরকার পরিচালনার দায়িত্ব থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। সো এই যে গতকাল যে ঘটনাটা ঘটেছে, সেইটাও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আইন শৃঙ্খলা বাহিনী প্রথম থেকে আরো চৌকস হওয়া প্রয়োজন ছিল। যখন এনসিপি দলটি তারা মার্চ টু গোপালগঞ্জ একটা সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু করেছে, তখন থেকে কিন্তু উত্তেজনা শুরু হয়েছে গোপালগঞ্জে। এবং আমরা ঢাকা থেকেও বা পুরো দেশ থেকে আমরা জানতে পেরেছি যে গোপালগঞ্জে একটা আলোচনা ছড়াছড়ি হয়ে গেছিল যে ধানমন্ডি 32 নম্বর যেভাবে ঘুরিয়ে দিয়েছে, সেভাবে এনসিপির মিছিল হয়তো চেষ্টা করবে শেখ মুজিবের সমাধিস্থান সেটাও ঘুরিয়ে দিতে। তো এখন গোপালগঞ্জে এই ধরনের রিউমার, এই ধরনের আলোচনা অলরেডি তৈরি হয়েছে। এটা সত্যি মিথ্যা এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো এই আলোচনাগুলো তৈরি হয়ে গেছে। তারপর ইদার এনসিপির মিনিমাম ম্যাচুরিটি দেখানো উচিত ছিল, রাজনৈতিক প্রজ্ঞা দেখানো উচিত ছিল, এবং পরিষ্কার গোপালগঞ্জের জনগণের জন্য এটা পরিষ্কার করা উচিত ছিল তাদের কর্মসূচি কি, বা এই কর্মসূচিতে বিরতি দেওয়া উচিত ছিল। একই সাথে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব ছিল এগুলোর জন্য শক্ত আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া, আর না হলে ওই এনসিপি কে পারমিশন না দেয়া ওই সময়টা এই কর্মসূচি এই কর্মকাণ্ড করবার। সো এই সবগুলো হলো সরকারের ব্যর্থতা, রাজনৈতিক ব্যর্থতা, এগুলোর দায়িত্ব নিতে হবে। আমরা দেখছি একটা প্রশ্ন, তাদের মধ্যে আমরা কিন্তু বিভাজন এবং প্রকাশ্যে দেখা যাচ্ছে, যেটা আমরা স্লোগানে দেখি এবং কথায় দেখি, আসলে এনডিএম কি তাদের এটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তবে একটা জিনিস আপনার পরিষ্কার জানতে হবে যে আমরা সকলেই নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচনে আমরা সকলে সবার বন্ধু নাও হতে পারি, আমরা প্রতিপক্ষ, আমরা শত্রু না, কিন্তু আমরা প্রতিপক্ষ। নির্বাচনে যখন আমরা প্রতিপক্ষের বিরুদ্ধে যাচ্ছি, তখন আমি যদি প্রতিপক্ষর সম্বন্ধে সব শুধু তার গান গাই, তাহলে জনগণ আমাকে কেন ভোট দিবে, আমার প্রতিপক্ষকে ভোট দেবে। সো নির্বাচনী কম্পিটিশনের জন্য একে অপরের কিছু বিভাজন তো হবে। সেইখানে দেশকে ভালোবাসা নিয়ে কোনো বিভাজন আছে বলে আমি মনে করি না। সেটা জামাতে ইসলাম হোক, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোক, এনডিএম হোক, বা যে কোনো দল হোক, বাংলাদেশকে ভালোবাসা নিয়ে কোনো বিভাজন তৈরি হয়েছে এটা আমি বিশ্বাস করি না। আমাদের রাজনৈতিক দলের ভিতরে কিছু বিভাজন হবেই, কারণ রাজনৈতিক একটা কম্পিটিশনে আমরা যাচ্ছি। তো এইখানে দায়িত্ব আসলে সরকারের। সরকার যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারে, তাহলে অনেক জায়গায় আপনাদের কাছে যা বিভাজন আছে তার থেকে অনেক বেশি এক্সট্রা বিভাজন মনে হতে পারে। যেমন এই স্লোগান যদি আমি বলি যে হাসিনা গেছে যে পথে তারেক যাবে সেই পথে, আবার বলা হচ্ছে যে রাজাকার এবং স্বৈরাচার মিলেমিশে একাকার। আসলে এই কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন, নির্দিষ্ট স্লোগান কে কোথায় দিয়েছে সেটা আমি নিজেও জানি না। আপনি এখন বললেন এটা কোন মিছিলে কে কোথায় বলেছে। যতগুলো মিছিলের সাথে আমি সম্পৃক্ত ছিলাম বা দেখেছি, সেখানে এই স্লোগানগুলো যেহেতু আসেনি, এটা নিয়ে তো আপনাকে বিশ্লেষণ আমি দিতে পারছি না। তবে এই ধরনের কোনো স্লোগান আমার দল থেকে যায়নি। অন্য কারো প্রশ্ন আছে? জি, বেশ কয়েকটি দলে জাতীয় নির্বাচনের জন্য যাচ্ছেন। আসলে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় বা এই তারিখে যদি নির্বাচন না হয়, তাহলে দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সংকট তৈরি হবে। দেখেন, নির্বাচন না হলে দেশের রাজনৈতিক দলের কথা ভুলে যান, দেশ নিয়ে চিন্তা করেন। দেশ আগে, দল অনেক পরে। দেশে সঠিকভাবে নির্বাচন না হলে অর্থনীতি, আইন শৃঙ্খলা, সোসাইটি কোথাও স্থিতিশীলতা আসবে না, স্টেবিলিটি আসবে না। আমি আবার পরিষ্কার করে আপনাদেরকে বলি, এই যে গত 1 মাস আগে যে বাজেটটা প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার, ডিসেম্বরের ভেতরে এই বাজেটের রেভিনিউ শেষ।
মানে কামাই শেষ, খরচ আরো 6 মাস বাকি থাকবে। এই যে কামাই শেষ, এই কামাইটা আসবে কোত্থেকে? কোনো ইনভেস্টমেন্ট আসবে না যতক্ষণ পর্যন্ত দেশে স্টেবিলিটি না আসে। স্টেবিলিটি আসবে না নির্বাচন না হলে। আইন শৃঙ্খলা বাহিনীর কথায় আসেন, সোহাগ হত্যাকাণ্ড থেকে গতকাল গোপালগঞ্জে যে নৃশংস প্রাণহানি হয়েছে আমার 4 থেকে 12 ভাই বোনের, এই প্রাণহানিগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের ব্যর্থতা। এইটা গত 12 মাসের মধ্যে ঠিক হয়নি, কারণ সরকারের স্টেবিলিটি নেই। নির্বাচন না হলে এই স্টেবিলিটি আসবে, এটা আরো বাড়তে থাকবে। একটা জিনিস পরিষ্কার ভাবে দেখবেন, 2024 সালের 5 থেকে 8 অগস্ট যতখানি বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা ছিল, আমরা জনগণরা নিজেরা আমাদের দায়িত্ব নিয়ে করেছিলাম, আজকে তার থেকে কম আছে, যদিও আজকে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনী আছে। তো এগুলো ব্যর্থতা কার? এই ব্যর্থতাগুলো শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দোষারোপ করলে হবে না, এটা স্টেবিলিটির একটা প্রশ্ন। এই স্টেবিলিটি নির্বাচন ছাড়া আসা সম্ভব না। এই কারণে রাজনৈতিক দল অ্যাসাইড, আপনি এনডিএম, আপনি বিএনপি, আপনি জামাত ইসলাম, আপনি এনসিপি, আপনি কোন দল, কিচ্ছু আসে যায় না ভাই। দেশের স্টেবিলিটির জন্য একটা নির্বাচন প্রয়োজন। ঠিক। আচ্ছা, লাস্ট একটা, ওই যে উনি একটা বলছে, লাস্ট একটা নিয়ে আমরা ছেড়ে দিই।